আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আবারও একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। তো ইব্রাহিমকা সরকারি কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আলমা সুলতানা, প্রভাষক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিদ্যা বিভাগ, ইব্রাহিমকা সরকারি কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। তোমাদেরকে পড়াচ্ছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে পড়াচ্ছিলাম কোষ ও কোষের গঠন। ওই অধ্যায়টা অনেক বড়, সেজন্য এই অধ্যায়টা পড়তে অনেক সময় লাগে। তো এখানে আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া থেকে পড়লে শিক্ষার্থীরা যে শিখন ফলটা পাবে সেটা আমরা আগে দেখি। এ পাঠ শেষে শিক্ষার্থীরা মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা এবং আবিষ্কার সম্পর্কে ধারণা পাবে। মাইটোকন্ড্রিয়ার ভৌত রাসায়নিক গঠন জানতে পারবে। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলার কারণ কি তা জানতে পারবে। মাইটোকন্ড্রিয়া কি কি কাজ করে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। তো বলছিলাম যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়াবো আজকে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি? কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা গঠিত যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট এই প্রক্রিয়াগুলো সংঘটিত হয় তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা গঠিত যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট এই প্রক্রিয়াগুলো সংঘটিত হয় তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। প্রকৃত জীবকোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি হলোই মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া সংঘটিত হয় বলে একে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। প্রশ্ন থাকে যে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলা হয়, অথবা মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। তাহলে কোষের মধ্যে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, শক্তি উৎপাদনের এই উচ্চতম প্রক্রিয়াগুলো সংঘটিত হয় বলে একে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। তো আবিষ্কারক মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী অ্যালবার্ট ভন কোলিকার। অ্যালবার্ট ভন কোলিকার বিজ্ঞানী অ্যালবার্ট ভন কোলিকার সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেন, কিন্তু উনি এর নামকরণ করেননি। পরবর্তীতে বিজ্ঞানী কার্ল বেন্ডা নামকরণ করেন। আরেকজন বিজ্ঞানী কার্ল বেন্ডা। তাহলে আবিষ্কার করেন অ্যালবার্ট ভন কোলিকার আর নামকরণ করেন কার্ল বেন্ডা। আরও একজন বিজ্ঞানী, উনি হচ্ছেন অল্টম্যান নামক একজন বিজ্ঞানী। অল্টম্যান নামক একজন বিজ্ঞানী এই মাইটোকন্ড্রিয়াকে নামকরণ করেন বায়োপ্লাস্ট। তাহলে অ্যালবার্ট ভন কোলিকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, নামকরণ করেন কার্ল বেন্ডা, আবার অল্টম্যান এটাকে নাম দিয়েছেন বায়োপ্লাস্ট। এ হলো আমাদের আবিষ্কার নামকরণ। তো এখন আমরা জেনে নেই যে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি আসলে কোথা থেকে হয়েছে। উৎপত্তিটা কি? যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। কোষ বিভাজনের মাধ্যমে সাধারণত একটি মাইটোকন্ড্রিয়া থেকে অনেকগুলা মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়ে থাকে। সংখ্যাটা কি? কোষে এক বা একাধিক মাইটোকন্ড্রিয়া থাকতে পারে।
গড়ে প্রতি কোষে প্রায়, তাহলে কোষে এক বা একাধিক মাইটোকন্ড্রিয়া থাকে বা থাকতে পারে। আর গড়ে প্রায় প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। আর এখানে যকৃৎ কোষে আবার থাকে 1000 বা ততোধিক 1000-এরও বেশি থাকতে পারে যকৃৎ কোষের মধ্যে। আবার অ্যামিবাতে থাকে আরও অনেক বেশি, প্রায় 3000টি। তাহলে বললাম যে সংখ্যাটা কিভাবে থাকে, যে কোষের মধ্যে এক বা একাধিক মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, তবে গড়ে প্রায় 300 থেকে 400টি থাকে গড়ে। আর যকৃৎ কোষের মধ্যে থাকে 1000 বা তার চেয়ে বেশি। আর অ্যামিবাতে প্রায় আরও অনেক বেশি, অ্যামিবাতে প্রায় 3000টির মতো করে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তো এদের আকৃতিটা কেমন? আকৃতিতে এরা দণ্ডাকার, বৃত্তাকার, কুণ্ডলী আকৃতির এবং তারকা আকার। এরা বললাম যে দণ্ডাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, আবার তারকাকার হতে পারে, কুণ্ডলী আকার হতে পারে, আবার সূত্রাকারও হতে পারে। বললাম যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক, উৎপত্তি, সংখ্যা এবং আকৃতি। তো আমরা এখন একটি মাইটোকন্ড্রিয়ার ছবি দেখি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি থাকে। প্রথমে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার বাইরে হচ্ছে দ্বিস্তরী একটি ঝিল্লি আছে, বাইরের ঝিল্লি আছে একটা, ভেতরে একটা আছে, বহির্ঝিল্লি এবং অন্তঃঝিল্লি। আবার দেখা যাচ্ছে কি যে মাইটোকন্ড্রিয়ার ঠিক ভেতরে দিকে ভাঁজ হয়ে আছে, সেটা হচ্ছে ক্রিস্টি। আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে দেখা যাচ্ছে, আর এর মধ্যে কিছু রাইবোজোম আছে, আবার কিছু ডিএনএও আছে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে কি যে গহ্বরের ভিতরে যে জায়গাটা, সেটাকে দেখানো হচ্ছে যে ম্যাট্রিক্স। তো এই হচ্ছে একটি সম্পূর্ণ মাইটোকন্ড্রিয়ার ছবি। তো আমরা এখন মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে জানব। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে জানব। প্রথমেই জানি যে মাইটোকন্ড্রিয়ার বাহিরে একটি আবরণ থাকে, সেটা হচ্ছে বলে মাইটোকন্ড্রিয়ার বাইরে একটি আবরণ থাকে। তাহলে কি প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের কি আবরণী। ছবিতে দেখলাম যে মাইটোকন্ড্রিয়া বাইরে আবরণী আছে, তার মানে হচ্ছে কি দ্বিস্তরী আবরণী দ্বারা গঠিত। তো দ্বিস্তরী আবরণী দ্বারা গঠিত। আর এই যে দ্বিস্তরী আবরণী বা ঝিল্লি, এটাকে ঝিল্লি বলে, এই ঝিল্লি দুটি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। আর দুটি ঝিল্লি মানে হচ্ছে কি বাহিরের দিকে একটা ঝিল্লি আছে, আবার ভেতরের দিকে আরও একটা ঝিল্লি আছে। তাহলে বাইরের ঝিল্লিটাকে বলা হয় বহির্ঝিল্লি, আর ভেতরের ঝিল্লিটাকে বলা হয় অন্তঃঝিল্লি। তাহলে মাইটোকন্ড্রিয়া একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা বা আবরণী দ্বারা গঠিত। আর ঝিল্লি দুটি হচ্ছে লিপোপ্রোটিনে নির্মিত। আর বাইরের ঝিল্লিটাকে বলা হয় বহির্ঝিল্লি এবং ভেতরের ঝিল্লিটাকে বলা হয় অন্তঃঝিল্লি। ভৌত গঠনের পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রকোষ্ঠ। তো প্রকোষ্ঠ হচ্ছে দুই ধরনের। বহির্ঝিল্লি এবং অন্তঃঝিল্লি। বলেছি বাহিরের যে ঝিল্লি সেটা বহির্ঝিল্লি, ভেতরটা হচ্ছে অন্তঃঝিল্লি।
তাহলে বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানে যে প্রকোষ্ঠ থাকে সেটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, আর অন্তঃঝিল্লি দ্বারা আবৃত ভেতরের দিকে যে গহ্বর থাকে সেটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির বাহিরে যে মাঝখানে বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানে যে প্রকোষ্ঠ সেটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, আর অন্তঃঝিল্লি দ্বারা আবৃত ভেতরের দিকে যে গহ্বর থাকে সেটা হচ্ছে কি অন্তঃপ্রকোষ্ঠ। এই অন্তঃপ্রকোষ্ঠের ভেতরের দিকে মাঝখানে কিছু একটা থাকে, সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সের মধ্যে এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম সাজানো থাকে। তাহলে অন্তঃপ্রকোষ্ঠের মাঝখানে থাকে কি ম্যাট্রিক্স, আর সেই ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে সাজানো। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টিটা হচ্ছে কি, ছবির মধ্যে দেখেছি যে ভেতরের দিকে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে দেখেছি যে এরকম ভাঁজ ভাঁজ হয়ে উঠে আসছে সেইটা। তাহলে বাহিরের ঝিল্লিতে কোনো ভাঁজ থাকে না, ওই যে দুইটা যে ঝিল্লি আছে বহিঃঝিল্লি অন্তঃঝিল্লি, বাহিরের যে ঝিল্লি এতে কোনো ভাঁজ থাকে না, কিন্তু ভেতরের ঝিল্লিটি কি করে বিভিন্নভাবে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। ভেতরের ঝিল্লিটি কি করে ভাঁজ হয়ে এভাবে উঠে আসে, ভাঁজ হয়ে প্রবর্ধক সৃষ্টি করে আঙ্গুলের মতো। এই প্রবর্ধিত অংশকে বলা হয় ক্রিস্টি। আঙ্গুলের মতো যে প্রবর্ধক সৃষ্টি করে সেই প্রবর্ধিত অংশকে বলা হয় ক্রিস্টি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অক্সিজম। অক্সিজমটা কি, ক্রিস্টির গায়ে গোলাকার কিছু বস্তু লাগানো থাকে। ক্রিস্টির গায়ে গোলাকার কিছু বস্তু লাগানো থাকে, সম্মিলিতভাবে তাদেরকে বলা হয় অক্সিজম। তারপর আছে এটিপি সিনথেসিস ও ইটিসি। আমরা আলোচনা করছি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটিপি সিনথেসিস ও ইটিসি। তো ক্রিস্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু আছে। ক্রিস্টির মধ্যে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক কিছু গোলাকার বস্তু আছে। এতে কি হয়, এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে। তো মাইটোকন্ড্রিয়ার কি থাকে, নিজস্ব কিছু বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কিছু বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে। আর কি ধরনের রাইবোজোম থাকে, এতে প্রায় 70S প্রকৃতির রাইবোজোম থাকে। কারণ আমরা জানি রাইবোজোম 2 ধরনের হয়, 70S এবং 80S। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ধরনের রাইবোজোম থাকে সেটা হচ্ছে 70S প্রকৃতির। তো আমরা জানলাম মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, এবারে জানবো মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন সম্পর্কে। রাসায়নিক গঠনে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে কি কি থাকে, তাহলে থাকে প্রোটিন। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন থাকে প্রোটিন, গ্লিসারাইড, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে থাকে প্রোটিন, গ্লিসারাইড, থাকে লেসিথিন ও সেফালিন। থাকে কোলেস্টেরল। আর কিছু এনজাইম ও কোএনজাইম। প্রোটিন থাকে প্রায় 65%। প্রোটিন থাকে প্রায় 65%। বললাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাসায়নিক গঠনটা কিভাবে থাকে, প্রোটিন থাকে, গ্লিসারাইড থাকে, লেসিথিন থাকে, সেফালিন থাকে, আর কোলেস্টেরল থাকে। তাহলে প্রোটিন থাকে 65%।
আর গ্লিসারাইড থাকে 29%, লেসিথিনোসেফালিন থাকে 4%, আর কোলেস্টেরল থাকে 2%। এছাড়া থাকে কি কিছু ধরনের বিভিন্ন প্রায় কিছু এনজাইম ও কোএনজাইম থাকে। এনজাইম এবং কোএনজাইম থাকে, তাহলে কত ধরনের থাকে? প্রায় 100 ধরনের। তাহলে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন আমরা কি পাচ্ছি? যে রাসায়নিক গঠন হিসেবে পাচ্ছি যে কিছু প্রোটিন থাকে, গ্লিসারাইড থাকে, লেসিথিন সেফালিন থাকে, কোলেস্টেরল থাকে, আর থাকে হচ্ছে কি এনজাইম এবং কোএনজাইম। তাহলে প্রোটিনটা কি পরিমাণে থাকে? প্রায় 65%, গ্লিসারাইড থাকে 29%, লেসিথিন ও সেফালিন থাকে 4%, কোলেস্টেরল থাকে 2%, আর এনজাইম ও কোএনজাইম থাকে প্রায় 100 ধরনের। 100 ধরনের প্রায় এনজাইম এবং কোএনজাইম থাকে। এখন মাইটোকন্ড্রিয়ার কাজটা দেখে আসি। মাইটোকন্ড্রিয়ার কাজ, মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোষীয় শ্বসনে সহায়তা করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রেব চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র ও ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রক্রিয়া সম্পন্ন করে। ক্যালসিয়াম ও পটাশিয়ামের সক্রিয় পরিবহনে সহায়তা করে। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষণ ও স্নেহ বিপাকে সাহায্য করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজে কি কি দেখছি? যে শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে, কোষীয় শ্বসনে সহায়তা করে, ক্রেব চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রভৃতি প্রক্রিয়া সম্পন্ন করে, ক্যালসিয়াম ও পটাশিয়ামের সক্রিয় পরিবহনে সহায়তা করে, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করা, প্রোটিন সংশ্লেষণ ও স্নেহ বিপাকে সাহায্য করা। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। তো বাড়ির কাজ হিসেবে যেটা দিব আজকে, মাইটোকন্ড্রিয়া কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন ও রাসায়নিক গঠন বর্ণনা করো। মাইটোকন্ড্রিয়ার কাজগুলো লিখো। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলছি যে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে, আর ক্লাস ঘরে বসে অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই, পড়াশোনার মধ্যে থাকতে হবে। তো আজকে যেটা পড়ালাম টপিকটা ছিল মাইটোকন্ড্রিয়া, তোমরা অবশ্যই পড়বে। পরবর্তীতে আমরা আবার আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, আর অবশ্যই আমাদের সাথে আমাদের ইব্রাহিমকের সরকারি কলেজের অনলাইন ক্লাসের সাথে থাকবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।